আজকের ডেটে এসেও যুক্তরাষ্ট্র ও ইরানের নাম শুনলে আমাদের মাথায় একটাই কথা ভাসে যে যুক্তরাষ্ট্র ও ইরান হচ্ছে একে অপরের চিরশত্রু। কিন্তু একসময় এই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ছিল অনেক বন্ধুত্বপূর্ণ। এই ডকুমেন্টারিতে আমরা এক দীর্ঘ ও জটিল সম্পর্কের কথাই আলোচনা করব। ইরান ও যুক্তরাষ্ট্র কেন তারা একসময় বন্ধুত্বপূর্ণ থেকেও আজ চিরশত্রুতে রূপ নিয়েছে। এই সম্পর্ক শুরু হয়েছিল প্রাথমিক কূটনীতিক সংযোগ ও সহযোগিতা দিয়ে। 1950-এর দশকে ইরান তখন পশ্চিমা শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এলাকা। কিন্তু ইতিহাস, রাজনৈতিক হস্তক্ষেপ, ধর্মীয় বিপ্লব এবং পারমাণবিক ইস্যু এই বন্ধুত্বকে বদলে দেয়। 1951 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেল কোম্পানিকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেন। তেল জাতীয়করণ মানেই হচ্ছে ইরানের জন্য অর্থনৈতিক স্বাধীনতার একটি বড় পদক্ষেপ। কিন্তু এটিই ছিল পশ্চিমা শক্তির জন্য বড় আঘাত, বিশেষ করে ব্রিটিশ তেল কোম্পানির জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র তখন ইরানের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে না। তারা তখন ব্রিটিশ কূটনীতিক ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। কিন্তু 1953 সালে ঘটেছিল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। আমেরিকা ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থা যৌথভাবে মোসাদ্দেক সরকার উৎখাত করে এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় বসায়। এটি ইরানিদের মনে গভীর ট্রমা তৈরি করে। এই ঘটনার ফলেই ইরানিরা বুঝতে পারে পশ্চিমা শক্তি তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে পারে এবং তাদের রাজনৈতিক স্বাধীনতা সীমিত করতে পারে। শাহ মোহাম্মদ রেজা পাহলভি তখন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন পায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের উষ্ণ সূচনা হয়। শাহের রাজত্বের শুরুতেই দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি পায়। মার্কিন সংস্থা ইরানকে আধুনিক প্রযুক্তি, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সমর্থন করে। শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনকালে ইরান অভূতপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন দেখল। শাহ দেশটিকে আধুনিক করার জন্য শিক্ষার উন্নয়ন, শিল্পায়ন, অবকাঠামো নির্মাণ এবং সামরিক শক্তিতে আধুনিকরণে গুরুত্ব দেন। কিন্তু এই উন্নয়নের সাথে যোগ হয় রাজনৈতিক দমন ও জনমতের উপেক্ষা। শাহের কঠোর শাসন এবং রাজনৈতিক বিরোধীদের দমন ইরানিদের মধ্যে পশ্চিমা শক্তির প্রতি প্রতিক্রিয়া বাড়ায়। এই সময়ে মার্কিন ইরান সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে অর্থনৈতিক বিনিয়োগ, সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্রদান করতেছিল। শাহকে পশ্চিমা জোর হিসেবে দেখা হতো, যা ইরানিদের মধ্যে বিরোধ এবং অসন্তোষের জন্ম দেয়। 1970-এর শেষের দিকে ইরানের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। সাধারণ মানুষ শোষণ, রাজনৈতিক দমন এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ফলে ইসলামী বিপ্লব সংগঠিত হয়, শাহ প্রজাতন্ত্রের পতন হয় এবং আইসালামি প্রজাতন্ত্র গঠন করা হয়। নতুন সরকার ও ছাত্ররা মার্কিন দূতাবাস দখল করে এবং 52 জন মার্কিন কূটনীতিককে 444 দিন পর্যন্ত বন্দী রাখে। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাঙনের দৃশ্যপট। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে সমর্থন করে। ইরান মনে করে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর এই সময়ে ইরান অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরও জটিল হয়ে ওঠে। 2002 সালে প্রেসিডেন্ট জর্জ বুশ ইরানকে অক্ষের দৃষ্টিশক্তি হিসেবে ঘোষণা করেন। এই ঘোষণার ফলে ইরান মার্কিন সম্পর্ক আরও খারাপ হয়ে পড়ে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আর কখনোই আগের জায়গায় ফেরেনি। কিন্তু আসল সংঘাতের আগুন আরও জ্বলে ওঠে 21 শতকে, যখন মধ্যপ্রাচ্য রূপ নেয় যুদ্ধ, তেল, ধর্ম এবং পারমাণবিক শক্তির এক বিপজ্জনক দাবার বোটে। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ বদলে যায়। বিশ্ব রাজনীতি তখন আর কূটনীতির নয়, বরং ফ্রি অ্যাফটিটিভ ওয়ার বা আগাম আঘাতের নীতিতে প্রবেশ করে। 2002 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একটি বক্তৃতায় 3টি দেশকে চিহ্নিত করেন:
ইরান, ইরাক এবং উত্তর কোরিয়া। তিনি বলেন এই তিনটা দেশ আমাদের একেবারেই শত্রু। এই একটি বাক্য ইরান আমেরিকার সম্পর্কে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যায়। এই বক্তব্যটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি ইরানকে সরাসরি রাষ্ট্রীয় শত্রু হিসেবে ঘোষণা করে। কূটনৈতিক আলোচনার দরজা কার্যত বন্ধ হয়ে যায়। ইরানের কাছে এটি ছিল শাসন পরিবর্তনের সরাসরি হুমকি। ইরান তখন বিশ্বাস করতে শুরু করে যুক্তরাষ্ট্র শুধু তাদের নীতি নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থাই ধ্বংস করতে চায়। 2000-এর দশকের শুরুতেই বিশ্ব জানতে পারে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে। কিন্তু ইরান দাবি করে এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য। পারমাণবিক শক্তি তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারে। এটি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে, বিশেষ করে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আর এখান থেকেই শুরু হয় ইরানের উপর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং গোপন সাইবার যুদ্ধ। 2009 ও 10 সালে একটি অদ্ভুত ঘটনা ঘটে। ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজ হঠাৎ বিকল হতে থাকে। পরে জানা যায় স্টোনেক্স নামের একটি সাইবার ভাইরাস ইরানের পারমাণবিক স্থাপনায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অপারেশন। এটি ছিল বিশ্বের প্রথম সাইবার যুদ্ধ, যেখানে একটি দেশ আরেকটি দেশের বাস্তব অবকাঠামো ধ্বংস করে। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইরানের উপর আরোপ করে তেল রপ্তানি নিষেধাজ্ঞা, ব্যাংকিং ব্যবস্থার বিচ্ছিন্নতা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাধা। এর ফলাফলে ইরানের মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন ঘটে এবং ইরানে বেকারত্ব বেড়ে যায়। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দেয়। সাধারণ জনগণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই নিষেধাজ্ঞা সরকারকে নয়, সবচেয়ে বেশি আঘাত করেছিল সাধারণ ইরানি জনগণকে। আর এখানেই যুক্তরাষ্ট্র একটি বড় নৈতিক প্রশ্নের মুখে পড়ে। শাসনকে শাস্তি দিতে গিয়ে কি সাধারণ মানুষকে বলি দিতে হচ্ছে? দীর্ঘ আলোচনার পর 2015 সালে একটি ঐতিহাসিক চুক্তি হয়। চুক্তির মূল শর্ত ছিল ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত করবে, আন্তর্জাতিক পরিদর্শকদের মেনে নেবে, আর এর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল হবে। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ঘোষণা করেন যুক্তরাষ্ট্র এই চুক্তি মানবে না। অর্থাৎ 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ওই নীতি থেকে বেরিয়ে আসে। এর ফলে ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। নিষেধাজ্ঞা আরও কঠোর হয়। কূটনৈতিক বিশ্বাস সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ইরানের দৃষ্টিতে আমরা চুক্তি মানলাম, কিন্তু যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করল। এরপর 2020 সালে ইরানের বাগদাদ বিমানবন্দর ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ছিলেন ইরানের কুদস বাহিনীর প্রধান, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবের মূল স্থপতি, ইরানের একজন জাতীয় নায়ক। আর এটিই ছিল সরাসরি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে আমেরিকার উপর। ইরান প্রকাশ্যে প্রতিশোধের ঘোষণা দেয়। ইরান এরপরে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিশ্ব তখন শ্বাস আটকে অপেক্ষা করছিল, এবার কি সত্যি যুদ্ধ শুরু হবে? যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি যুদ্ধ না করলেও তারা লড়েছিল বিভিন্ন দেশে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহী, সিরিয়ায় আসাদ সরকার, ইরাকে মিলিশিয়া গোষ্ঠী। একেই বলা হয় প্রক্সি ওয়ার। এই যুদ্ধগুলিতে সাধারণ মানুষ মারা যাচ্ছে, দেশ ধ্বংস হচ্ছে, কিন্তু বড় শক্তিগুলো সরাসরি দায় নিচ্ছে না। এরপর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর থেকে গভীর শত্রুতায় পরিণত হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে কোনো সাধারণ শত্রুতার গল্প নয়, এটি ক্ষমতা, ইতিহাস, অহংকার এবং ভয়ের ইতিহাস। এক সময় যারা ছিল বন্ধু, তারা আজ দাঁড়িয়ে আছে যুদ্ধের দুই প্রান্তে। প্রশ্ন একটাই, এই সংঘাত কি কখনো শেষ হবে, নাকি ইতিহাস আবারও নিজেকে রক্ত দিয়ে লিখবে?